আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। দেশের সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে, বলছেন গোলাম পরোয়ার। স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিলেন, দাবি রাশেদ খানের। জানিয়ে দেব, জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে, বলছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব, ফ্যাসিস্টদের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না, বলছেন রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশের সব গন্ডগোলের রিমোট কন্ট্রোল দিল্লির হাতে, বলছেন গোলাম পরোয়ার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, দিল্লিতে শেখ হাসিনা আশ্রয় পেয়েছেন। এই দেশের রাজনীতিতে যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, সবকিছু রিমোট কন্ট্রোল তো ওনারা করেছেন। শুক্রবার 17 জুলাই দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে দলের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরোয়ার বলেন, সমস্ত আন্তর্জাতিক আইন, বন্দি বিনিময় আইন, জেনেভা কনভেনশন, সমস্ত কিছুকে লঙ্ঘন করে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সব ধরনের প্রযুক্তিগত সুযোগ সুবিধা ব্যবহার সহ আরামায়েশে দিল্লিতে থাকার সুযোগ দিয়েছে। এটা কোনোভাবেই স্বাভাবিক বলে মনে করা যায় না। শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ মিয়া গোলাম পরোয়ার বলেন, এটা আইনি ব্যাপার, সরকারের ব্যাপার। সরকারই তার দলীয় কার্যক্রম নিষিদ্ধ রেখেছে। সরকারই সিদ্ধান্ত নেবে। স্বৈরাচার সরকার জুলাই আগস্টের সময় সাধারণ মানুষের উপর যে নিষ্ঠুরতা, বর্বরতা, হত্যাকাণ্ড চালিয়েছে, মৃতদেহকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, এমনকি হেলিকপ্টারে করে দেশের মানুষের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে, সে ক্ষতচিহ্ন এখনো শুকায়নি। তারা যে অন্যায় করেছে তাদের বিচার হতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। স্বৈরাচারী সরকার সংবিধান মানেনি, তাদের মধ্যে মানবিকতা ছিল না। স্বৈরাচারী সরকারকে জনগণ দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার হবে কি হবে না, এখন সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। এটা কোনো দলের একা সিদ্ধান্ত না। জুলাই গণ অভ্যুত্থানই বলে ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এই দেশের মানুষ আর মানে না। গণভোটের রায় এটাই প্রমাণ করেছে। সংস্কার প্রসঙ্গে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানের সেই সংস্কারটা করা। তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করেন তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না। নরসিংদী জেলা জামাতে ইসলামী সংগঠন মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আফামা আব্দুল সাত্তার, কর্ম পরিষদ সদস্য মশিউল আলম প্রমুখ। জানাবো, স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিলেন, দাবি রাশেদ খানের। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শুক্রবার 17 জুলাই নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই কথা বলেন। পোস্টে রাশেদ খান জানান, গণ অভ্যুত্থানে মাহফুজ আলমের ভূমিকা সম্পর্কে আব্দুল কাদের তথ্য প্রকাশের পর মাহফুজ আলম শিবিরের ঘরে সব অবদান তুলে দিয়ে নিজেকে কায়দা করে সেভ করার চেষ্টা করলেন, কিন্তু ইতোপূর্বে তিনি কখনোই শিবিরের ভূমিকা স্বীকার করেননি। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, অসহযোগ আন্দোলন কি কি থাকবে তার একটা খসড়া সাদিক কায়েমকে রেডি করে দিতে বলি, যা আসিফ পরদিন পাঠ করেন। কিন্তু এটাকে ঘুরিয়ে জামাতের সংগ্রামে পত্রিকা লিখেছে, ওই রাতেই সাদিক কায়েমকে দিয়ে এক দফা ঘোষণার একটি খসড়া তৈরি করা হয়, যা আসিফ মাহমুদ পাঠ করেন। কিভাবে বয়ান সৃষ্টি করতে হয় জামাত খুব ভালো করেই জানে, অথচ এক দফার ঘোষণা আসিফ মাহমুদ নয়, নাহিদ ইসলাম পাঠ করেন। আর আসিফ অসহযোগ আন্দোলনের পালনের দিক নির্দেশনা পাঠ করেন। রাশেদ খান বলেন, শিবিরের যতটুকু অবদান ততটুকু ক্রেডিট নিলে সমস্যা নেই, কিন্তু অতিরঞ্জিত করতে গেলেই গন্ডগোল তৈরি হবে। গণ অভ্যুত্থানের সময় সাদিক কায়েম সালমান পরিচয়ে কাজ করতেন, এটা চিরন্তন সত্য। কিন্তু এখন যদি বেশি ক্রেডিটের জন্য বলা হয় গণ অভ্যুত্থানের সময় সাদিক কায়েম পরিচয়ে সাদিক কায়েম কাজ করতেন, তা হবে অসত্য। ঠিক ক্রেডিটের বিষয়গুলো এইরকম, যার যতটুকু অবদান ততটুকুর বেশি দাবি করার সুযোগ নেই। রাশেদের ভাষ্য, মাহফুজ আলম লিখেছেন, 2 তারিখ রাতেই অনলাইনে এক দফা ঘোষণার আমরা সবাই বিপক্ষে ছিলাম। 3 তারিখ জনসম্মুখে শহীদ মিনারে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপে একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। এই কোয়ার্টার বলতে মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে বুঝিয়েছেন, যা ইতোপূর্বে নাহিদ ইসলামও বলেছিলেন। দেখেন, আমি যদি বলি সেনাবাহিনীর স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছেন, নিশ্চয়ই মনে থাকার কথা 2 আগস্ট সেনাবাহিনী একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে 3 আগস্ট
সব সিনিয়র অফিসারদের নিয়ে মিটিং। এরপর 3 আগস্ট দুপুরবেলা সেনা প্রধানে বলেন যে সেনাবাহিনী ছাত্র জনতার বুকে গুলি চালাবেন না। এটা কি মিথ্যা? সেনাবাহিনীর এই বক্তব্য কি জনতাকে সাহস যোগায়নি? মূলত 1 আগস্টে সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় যে তারা জনগণের পক্ষে কাজ করবে। এই বিএনপি নেতা আরও বলেন, যে কারণে বলা হয় কার্যত 1 আগস্টেই শেখ হাসিনার পতন হয়ে যায় এবং সেই সিগন্যাল শেখ হাসিনা সহ মোটামুটি সব এমপি মন্ত্রীরা পেয়ে যান, যে কারণে ওই সময় থেকেই সব পালানো শুরু করে। গণ অভ্যুত্থানে ক্যান্টনমেন্টেরও অনেক ভূমিকা আছে। আমি রূপক অর্থে সেনাবাহিনীর ভূমিকা বা অবদান বোঝাতে গিয়ে এটা বলেছি যে স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ ইসলাম 1 দফার ঘোষণা করেছিলেন। আশা করি বক্তব্য বুঝতে পেরেছেন। এখানে নাহিদ ইসলামেরও ভূমিকা আছে, সেনাবাহিনীরও ভূমিকা আছে। সবশেষ গণ অধিকার পরিষদের সাবেক এই নেতা বলেন, গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ছাত্র জনতার ভূমিকা রয়েছে। এবার থাকছে জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, আমরা আজকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। শুক্রবার 17 জুলাই জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক এমাজউদ্দিন আহমদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রী এ সময় গণভোট প্রসঙ্গে বলেন, যে গণভোটের কথা বলা হচ্ছে সেই গণভোটের একটা অংশে তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আমরা বারবার করে যে কথা বলতে চাচ্ছি উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোটে যে প্রতিনিধিত্ব হবে সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি এবং সে বিষয়ে এ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এই মর্মে আমি নিজেই বিবৃতি দিয়েছিলাম। সেই সংস্কার কমিশন তারা যে কথাগুলো সেদিন যেভাবে নিয়ে এসেছেন আমাদের সম্মতি ছাড়া তারা নিয়ে এসেছেন। তিনি বলেন, জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন সেখানে প্রতিটি জায়গায় বলা আছে যে দল নির্বাচিত হবে তারা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেটাকে বাস্তবায়িত করবে। মির্জা ফখরুল আরও বলেন, আমরা বারবারই এই কথা বলে এসেছি এবং উই আর কমিটেড। আমরা 31 দফাতে যেমন কমিটেড ঠিক তেমনইভাবে আমরা জুলাই সনদ বাস্তবায়নেও কমিটেড, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে আমরা বলছি। এখানে বিরোধী দল সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে। তারা বলছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতেই চাই না। সর্বশেষ জানিয়ে দেব, ফ্যাসিস্টদের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না বলছেন রিজভী। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের কথা তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোন ফ্যাসিস্ট শাসকের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না। শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না। শুক্রবার 17 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে 17 জুলাই যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন রুহুল কবির রিজভী। যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টদের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে সেই রক্তের আলপনা মারিয়ে আবার সে এই দেশে রাজনীতি করবে, এটা কি করে সম্ভব? এটা সেই দেশ যে দেশে বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে। শেখ হাসিনা যদি এ দেশে ফেরত এসে রাজনীতি করতে চান তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিকা খানের যে উত্তরসূরি আছে তাদেরও আনতে হবে। বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব বলেন, শিশু, কিশোর ও তরুণ হত্যার দায় কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। ইতিহাসে হিটলার